স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো সিলেট বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে আছে কাশফিয়া রুহি। 18 থেকে 21 এপ্রিল ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে শঙ্কায় হাওর অঞ্চলের কৃষকরা, তাই দ্রুত হাওরের ধান কাটতে কৃষকদের নির্দেশনা দিয়েছে প্রশাসন। সুনামগঞ্জে পুরো হাওর জুড়েই কিন্তু এবং সোনালী ফসলের আবাছে আছে এবং হাওর জুড়ে এখন ধান কাটার মৌসুম শুরু হয়েছে। এইবার সুনামগঞ্জে ধানের ফলন হয়েছে ভালো, প্রায় 2,23,000 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু ধান কাটা বেশ উপজেলায় শুরু হয়েছে। কিন্তু গেল সোমবার সুনামগঞ্জ হাওরের ধান কাটা এবং জেলা প্রশাসনের যে পূর্বাভাস এবং আবহাওয়ার যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের কারণে কৃষকদের মনে একটা শঙ্কা তৈরি হয়েছে। আগামী 18 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত ভারতের চেরাপুঞ্জি এবং সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনার পূর্বাভাস দিয়েছেন। তারপর থেকে কৃষকদের মনে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। আগাম বন্যা কিংবা এই বৃষ্টির পূর্বাভাসের কারণে কিন্তু কৃষকরা অনেকটা শঙ্কিত তাদের ধান ঘরে তোলা নিয়ে। কাঠইয়া মানুষ নাই, শ্রমিক নাই, আমরা এই মেঘ বৃষ্টি হইলে আমরা খুব আতঙ্কের মাঝে আছি, আমরা খুব ভয়ে আছি। এই বৃষ্টি হইলে তো আওরের মধ্যে পানি জমতে পারে, পানি জমলে তো আমরা খাটুইয়ে পাইতাম না, আমরা খুব সমস্যাত আছি। ধান কাঁচা লইলো দুধ আইছে না, কিছু দুধ আইছে, কিছু চাইল পড়ছে, তাইতে আমরা কেমন কাটটা খাই, আমরা গরিব মানুষ পরে কেতা করে খাই। নিচু এলাকার দাম মনে আতঙ্কত আছি। এই আতঙ্কর মাঝে বেশিরভাগ বিপদ হইনা শ্রমিকও নাই, কিচ্ছু নাই, কিতা করা যায়। এখন দোয়া করবো আপনারা, আমরাও দোয়া করতাম। আমরা তো অসহায়, আমরা তো এমন শেষ। তারা বলছেন যে এখনও হাওরের বেশিরভাগ ধানই কিন্তু পাকেনি, যার ফলে কিন্তু এইসব ধান কাটা অনেকটা কঠিন। কারণ হচ্ছে কি এই ধান পাকতে আরও সপ্তাহ থেকে 15 দিন সময় লাগবে, যার ফলে এই ধান যদি এর মধ্যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের কারণে কৃষকদের ফসল ক্ষতি হতে পারে। যদিও ইতিমধ্যে জেলা প্রশাসন কিংবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। কৃষি অফিস থেকে বলা হয়েছে এইবার 700-রও বেশি ধান কাটার মেশিন মজুদ রয়েছে এবং 2 লাখেরও বেশি শ্রমিক হাওরে ধান কাটবে। ইতিমধ্যে 5 ভাগের বেশি ধান কাটা হয়েছে, তাই এবং প্রশাসন থেকে বলা হয়েছে হাওরের যে ধানগুলো 80 ভাগ পাকা হয়ে গেছে, সেই ধানগুলো দ্রুত কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ আছে তাদের কিন্তু সবার ছুটি বাতিল করা হয়েছে হাওরের ধান তোলা পর্যন্ত। তো ইতিমধ্যেই পুরো হাওর জুড়েই ফসলের ধান কাটার যে দম সেটি ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি ধান কাটা শুরু হচ্ছে। তবে যেহেতু হাওরের বৃষ্টি এবং বন্যার অভিজ্ঞতা গেল কয়েক বছরের যে অভিজ্ঞতা সেটা অনেক খারাপ, সেই কারণে কিন্তু কৃষকরা আতঙ্কিত। বৃষ্টিপাত হলে ফসলের ক্ষতি হবে এবং পানি উন্নয়ন কর্মকর্তা জানিয়েছেন যে হাওরের যে আগামী 1 সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা আছে, সেই সম্ভাবনায় নিম্নাঞ্চলের ফসলের ক্ষতি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে সুনামগঞ্জ এবং উজানে যে পাহাড়ি অঞ্চল আছে এখানে স্বাভাবিকের যে অতিমাত্রা বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হলে হাওরের যে নিম্নাঞ্চল আছে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং এখানে ধানগুলো যেগুলো রয়েছে সেগুলো নিম্নলিখিত পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে অনুরোধ জানিয়েছি যে তারা যেন দ্রুত সময়ের ভিতরে যে পাকা ধানগুলো রয়েছে সেগুলো যেই বৃষ্টিপাত আছে সেই বৃষ্টিপাতকে আতঙ্কিত না হয় সতর্ক হয় এবং প্রস্তুতি নিয়ে ধান কাটতে বলা হয়েছে এবং ইতিমধ্যেই তারা বলছেন তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। সব কর্মকর্তা ছুটি বাতিল করা হয়েছে, মাঠ পর্যায়ে প্রশাসন কাজ করছে। তবে কৃষকরা অনেকটা শঙ্কা নিয়ে ধান কাটছেন, যেহেতু বৃষ্টিপাত এবং বন্যার পূর্বাভাস কৃষকদের ফসলের ক্ষতি হতে পারে, সেই কারণে কৃষকরা অনেকটা আতঙ্কিত আছেন। কারণ এত কম সময়ে হাওরের ফসল গড়ে তোলা অনেকটা কঠিন। তারা বলছেন আরও 15 থেকে 1 মাস সময় লাগবে সেই ধান কাটতে। সব মিলিয়ে যদি এই পরিবেশ আবহাওয়া ভালো থাকে তাহলে কৃষকরা গড়ে ধান তুলতে পারবে। কিংবা 18 এপ্রিল থেকে 21 এপ্রিল যে বন্যার পূর্বাভাস দিয়েছে সেটি যদি আসলে বৃষ্টিপাত বেশি হয় তাহলে হয়তো কৃষকের সোনালী ফসল ঘরে তোলা অনেকটা কঠিন হবে এবং তাদের অনেকটা কষ্টসাধ্য হবে। তারপরও তারা বলছেন যে আসলে এই আবহাওয়ার পূর্বাভাস মিথ্যা হোক এবং তারা বলছেন যে এই পূর্বাভাস যদি বড় ধরনের ক্ষতি না হয় তাহলে কৃষকরা আসলে সেই ফসল গড়ে তুলতে পারবেন। তো সব মিলিয়ে চাপা আতঙ্ক কিংবা প্রশাসনের প্রস্তুতি নিয়েই কিন্তু সুনামগঞ্জ হাওরের ধান কাটার মৌসুম শুরু হয়েছে এবং তারা বলছেন যদি বৃষ্টিপাত বেশি না হয় তাহলে সুনামগঞ্জের মানুষ হাসবে এবং যদি বন্যা এবং কিংবা আগাম বন্যার যে শঙ্কা কথা বলা হয় যে সেটি যদি হয় তাহলে কৃষকরা আসলে সেই ফসল তুলতে অনেকটা আবারও ফসল হানির শঙ্কায় পড়তে পারে। এয়ার জুয়েল, চ্যানেল 24, সুনামগঞ্জ। এক সময় খরস্রোতা সুরমা এখন তার যৌবন হারিয়ে মৃতপ্রায়। দখল দূষণের অস্তিত্ব সংকটে এই নদীর পানির প্রবাহতা বাড়াতে কর্তৃপক্ষের আন্তরিকতার অভাবকেই দায়ী করছেন পরিবেশবিদরা।
একসময়ের খরস্রোতা সিলেটের সুরমা নদী তার যৌবন হারিয়েছে। ময়লা আবর্জনা, বর্জ্য, প্লাস্টিক ও পলিথিনে সয়লাব হয়ে গেছে নদীটি। একসময় এই নদীকে ঘিরেই চলত সিলেটের ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা। পানির তীব্র দুর্গন্ধে ভোগান্তি পোহাচ্ছেন সুরমা পাড়ের বাসিন্দারা। গোসল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে এখানেই। এতে বাড়ছে রোগবালাই। ময়লা আবর্জনা থেকে মুক্তি চান সুরমা পাড়ের বাসিন্দারা। 3-4 বছর ধরে মানে নদীটার এমন অবস্থা হয়েছে, মানে চড়ার পানি, আবর্জনা, ময়লা, মানে নদীর এমন অবস্থা হয়েছে, মানে নদীর পানিটা যে আমরা ব্যবহার করব এলা কোনো অবস্থা নাই। আমরা গোসল করে কাপড় চোপড় দই, আমরা খাইবার বাসন আরিও দই, শাক পাতাও দই, তরকারিও দই, আমরা তো বাধ্য ইয়া করা লাগে। এগুলা তো ময়লা আবর্জনা, তারপরে তো আমরা গোসল করি, আমরা তো আর যাওয়ার জায়গা নাই, ওই জায়গা তো করা লাগে। আপনার রোগ জীবাণু হয়, কার্যা শরীর। সুরমা নদীকে দূষণ মুক্ত করতে হলে প্রথমে হচ্ছে গিয়ে সুরমা নদীতে যেন এই সমস্ত প্লাস্টিক বর্জ্য, পলিথিন, এই সমস্ত বর্জ্য যেন না যায়, তা বন্ধ করতে হবে। সেটা বন্ধ করার জন্য সিলেট নগরীর প্রবহমান সমস্ত ছড়া বা খালকে পরিষ্কার রাখা, যা আসলে চলছে, এটা সবসময় চলছে, কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যে মানুষ আবর্জনা ফেলছে। এই কাজটা বড় আঙ্গিকে সচেতনতা সৃষ্টি করা। গত বছরের তুলনায় এবছর সুরমার বুক জুড়ে চর আরও বেড়েছে। খাল থেকে যত ময়লাগুলো যায় সবই কিন্তু নদীতে যায়, এবং নদীতে আমরা ড্রেজিং করার সময় দেখেছি প্রায় 15 থেকে 20 ফিট গভীরতা পর্যন্ত একেবারে ময়লা এবং প্লাস্টিকের স্তূপ। ময়লা বা স্পয়েল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি সিটি কর্পোরেশনকে সহায়তা করি, অর্থাৎ ওনাদের যে স্পয়েল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ওই সিস্টেমের আওতার মধ্যে যদি আমরা সবাই চলে এসে, অর্থাৎ যত্রতত্র খাল এবং ড্রেনে ময়লা না ফেলি, তাহলেই কিন্তু পসিবল বিষয়টা। পানি নিষ্কাশনের সব কটি খাল নগরীর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে এসে পতিত হয়েছে সুরমায়। এ অবস্থা চলতে থাকলে এক সময়ের স্রোতস্বিনী সুরমা নদী একদিন হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন নদী সংশ্লিষ্ট ব্যক্তিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হবিগঞ্জে এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে রাবার ড্যাম প্রকল্প। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি কোনোই কাজে আসছে না কৃষকদের। সেচের অভাবে অনাবাদি রয়েছে কয়েকশো হেক্টর জমি। এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কারাঙ্গি নদীতে নির্মিত এই রাবার ড্যামটি। দীর্ঘদিন ধরে এটি বন্ধ থাকার ফলে প্রকল্পের রাবার সহ নষ্ট হয়ে গেছে অনেক যন্ত্রাংশ, পাশাপাশি ভেঙে পড়েছে বাঁধও। এতে পানি সেচের অভাবে অনাবাদি রয়েছে এলাকার কয়েকশো হেক্টর কৃষি জমি। কৃষকরা জানান, রাবার ড্যাম বন্ধ থাকায় বিএডিসি প্রকল্পের মাধ্যমে জমিতে পানি সেচ দিচ্ছেন তারা। এতে বাড়তি খরচ বহন করতে হচ্ছে তাদের। কোনো শান্তি নাই, আমরা খুব কষ্টর বিনিময়ে আমরা চলতেছি। আমরা ডাবল টাকা আর দেওয়ান লাগে, আমরা বুড়ো কথা পারি না পানির লেগে। ও তো এই সমস্ত জায়গা পূজা রয়েছে। আমাদের কোরাঙ্গু নদীর বাঁধটা যদি একটু পরিপূর্ণ বাধা হইতো, তাহলে আমরা স্বল্প মূল্যে পানিতে আমরা কৃষিকাজ করতে পারতাম। আমরা এটা খরচা বেশি আইতেছে, যদি এটা চালু হইতো তো আমরা কম খরচা তুলতে পারলাম না। এখন এটা দেওয়া তো আমরা কোনো লাভ হয় না, এটা মেরামত না করলে। এর মাঝে যদি এটা তাড়াতাড়ি এটা ঠিক করে দেওয়া যায়, আমরা অনেক লাভ হয়। প্রায় 13 বছর হয়েছে, এটা এখনো পর্যন্ত বন্ধ আছে, চালু করে দেওয়া হইতেছে না। তো আমরা তো বুড়ো করতেছি, প্রতি কেয়ার পিছে আমরা 1500 থেকে 2000 টাকা খরচ হইতেছে। তো এটা চালু হইলে আমরা 500-600 টাকা খরচ হইতো। আর অনেক দূরের যে জমিগুলো আছে এগুলাতে পানিও দেওয়া যায় না। চালু থাকলে মনে হয় যে আমাদের ভালোই, তো মানুষের বুড়ো টুড়ো হইলে তো পানির কারণে একটু কষ্ট পায়। তবে শিগগিরই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে প্রকল্পটি মেরামতের আশ্বাস এলজিডির। পানি সম্পদ উন্নয়নের প্রকল্প সমূহ সাধারণত কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। কমিটি না থাকার কারণে ওই রাবার ড্যামটি পরিচালনা করা সম্ভব হয়নি। এর মধ্যে বিএডিসি ওখানে সেচ কার্য পরিচালনা করছে। বর্তমানে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে কমিটি পুনরায় করা হবে। কমিটি করার পর রাবার ড্যামের যে সকল মেরামত কাজ সম্পন্ন করা প্রয়োজন, মেরামত কাজ করে পুনরায় সচল করা সম্ভব হবে। সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করব। স্থানীয় কৃষকদের দাবির প্রেক্ষিতে 2011 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর।
এরপর বছরখানেক রাবার ড্যাম চালু থাকলেও পরে বন্ধ হয়ে যায় এটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিপুণ কারুকার্যে বাবুই পাখি তার অপরূপ সৌন্দর্যের বাসা তৈরি করে। একসময় গ্রামগঞ্জে উঁচু তাল, সুপারি, খেজুর গাছের পাতা দিয়ে বাবুই পাখি তার বাসা বাঁধত, কিন্তু বর্তমানে এই দৃশ্যের দেখা মেলা ভার। বিলুপ্তির পথে বাবুই পাখি ও তার বাসা। মৌলভীবাজারের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে দেখা যায় বাবুই পাখির বাসা, তবে আগের মতো এখন আর চোখে পড়ে না। খড়কুটো, খেজুর পাতা, ঝাউ পাতা ও লাউ পাতা দিয়ে বাবুই পাখি তাদের বাসা বাঁধে। এ বাসা দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি অনেক মজবুত। স্থানীয়রা জানান, একসময় প্রচুর বাবুই পাখি ও তাদের বাসা দেখা যেত, কিন্তু এখন হঠাৎ হঠাৎ চোখে পড়ে। প্রায় জায়গাতেই তাল গাছ আসিল, এখন আর নাই। আর না থাকার কারণেই বাবুই পাখি কোনো জায়গায় বাসা বাঁধতে পারে না। একটা গাছই বাসা বাঁধছে, এই গাছটা আসলে অনেক উঁচা থাকার কারণেই বাসা বাঁধছে। এখন আর ওই যে আগে এক সময় আসিল আমরা গুয়া গাছ, এরপরে তাল গাছ খুব বেশি আসিল। এখন এইগুলা বিলুপ্ত হয়ে গেছে কি, ওর কারণেই বাবুই পাখি বাসা বাঁধতে পারে না। জলবায়ুর প্রভাবে পরিবেশ বিপর্যয়, বাসস্থান সংকট, কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার সহ নানাবিধ কারণে এই বাবুই পাখির অস্তিত্ব এখন সংকটাপন্ন। আমরা গ্রামের মানুষ, গ্রাম অঞ্চলে থাকি, কিন্তু ছোটকালে যখন আমরা দেখেছি বাবুই পাখি আসলে তাল গাছে বিশেষ করে বাসা বুনতো, একটা সৌন্দর্য ছিল। তারপরে সুপারি গাছে বাসা বুনতো। তো আরও কিছু নানাবিধ কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কেটে ফেলা হচ্ছে, কিন্তু নতুন করে কোনো গাছ লাগানো হচ্ছে না। এটা একটা পরিবেশের এটা বড় বিপর্যয়। বাবুই পাখির বাসা দেখতাম, জ্বরের সময় বাবুই পাখির যে বাসাগুলো নিচে পড়তো, এগুলো আমরা এসে সংরক্ষণ করতাম বাসায়। বাচ্চারা খেলাধুলা করতো, আমরাও ছোটোবেলায় এগুলা নিয়ে খেলাধুলা করেছি। কিন্তু আমরা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি তাল গাছও নাই, সেই সাথে বাবুই পাখিও আজকাল দেখা যায় না। একটা কারণ হচ্ছে যে বৈশ্বিক জলবায়ু বিবর্তন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ। আর আরেকটা হচ্ছে যে তার বাসস্থান সংকট, বাসস্থান ধ্বংস এবং সংকট দুইটাই। এক সময় আমাদের গ্রাম বাংলাতে প্রচুর খেজুর, তাল গাছ, নারিকেল গাছ এগুলো দেখা যেত, যেগুলোতে বাবুই পাখিরা বাসা করতো। তো এখন আর এগুলো তেমন একটা দেখা যায় না। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ১ নম্বর তফসিল অনুযায়ী এই পাখিটি সংরক্ষিত, তাই এটি শিকার, হত্যা বা এর কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্প নিয়ে আবারও হাজির হব, সাথে থাকবেন।